আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের 200 সিরিজের আরো একটি নতুন অধ্যায়ে। তো এই নতুন অধ্যায়ের প্রথম ক্লাসে চলে এসেছি, ঠিক আছে? তো আজকে আমরা যেই অধ্যায় বা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের থার্ড চ্যাপ্টার, অর্থাৎ পদার্থের গঠন চ্যাপ্টারটা নিয়ে, ঠিক আছে? এই অধ্যায় থেকে কিন্তু বিগত বছরগুলোতে অনেকগুলো কোয়েশ্চেন আসছে এবং সামনেও অবশ্যই আসবে। যারা হচ্ছে 26 ব্যাচের পরীক্ষার্থী আছো তাদের এই চ্যাপ্টারটা আছে। তো 27 ব্যাচে যারা আছো তাদের জন্য তো একদমই বেসিক চ্যাপ্টার, এটা অবশ্যই লাগবে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যতটুকু তোমাকে দেওয়া যায় এবং যতটুকু এক্সামে আসে, ঠিক আছে, ফুলফিল হচ্ছে তোমাকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো, প্রথমত এই চ্যাপ্টার পড়তে হলে এই চ্যাপ্টারটা ফুললি হচ্ছে তোমার কেমিস্ট্রির বেসিক বিল্ড করে। এক কথা হচ্ছে কি, তোমার কেমিস্ট্রির অনেকটা বেসিক হচ্ছে তুমি এই চ্যাপ্টারটা থেকে শিখবা, ঠিক আছে? একদম অনেকটা বেসিক। তুমি হচ্ছে অর্গানিক পড়ো বা যত পড়বা, অর্গানিক এর বেসিক তেমন লাগে না। বাকি এমনি যতগুলা চ্যাপ্টার পড়বা সামনে, সবগুলা চ্যাপ্টারে হচ্ছে মেনলি এই অধ্যায়ের বেসিক যেগুলো শিখবা এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? তাহলে এই অধ্যায়টা ফুললি কিন্তু বেসিক রিলেটেড। তাহলে আমরা হচ্ছে এই অধ্যায়ে বেসিক জিনিসপাতিগুলো আজকের ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসের লাস্টের দিকে কিন্তু আবার সিকিউতে আসে এরকম একটা টপিকও আলোচনা হবে, ওকে? আর প্রথম দিকে একটু বেসিক নিয়ে আলোচনা করব। আর নেক্সট আমাদের যে ক্লাসটা হবে সেখানে হচ্ছে আমরা এই অধ্যায়ের সবচেয়ে টপ ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের মডেলগুলো নিয়ে, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, ঠিক আছে? আজকে আলোচনা করব মেইনলি বেসিক এবং হচ্ছে আমাদের এই যে পরবর্তীতে সিকিউর একটা টপিক, সেটা হচ্ছে আমাদের অবনীতি যেটা, হ্যাঁ, ওইটা নিয়ে হচ্ছে মেইনলি আলোচনা করব। তো দেখো, প্রথমে এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাকে হচ্ছে যে জিনিসগুলো জানতে হবে, সেটা হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিয়ে, ঠিক আছে? পদার্থ মেইনলি হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি এখানে, সেটা হচ্ছে কি, মৌলিক এবং যৌগিক। মৌলিক কিন্তু বুঝো, ঠিক আছে? মৌলিক মানে হচ্ছে কি, যেটাকে ভাঙলে তুমি আর কিছু পাবা না, একদমই ইউনিক, যেটাকে আমরা বলি মৌলিক মানে তো কি, ইউনিক, ঠিক আছে? তো ইউনিক যে অ্যাটম বা পরমাণু, সেটাকে মেইনলি কি বলে, মৌলিক পদার্থ বা পরমাণু বলে, ঠিক আছে? তো আগে আমরা মেইনলি পদার্থ দেখবো। দেখো, তাহলে আমরা কি পড়বো, প্রথমে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ, ঠিক আছে? মৌলিক পদার্থ। তো তুমি আমার সাথে আগে সংজ্ঞাটা লিখো যে মৌলিক পদার্থ কাকে বলে, ঠিক আছে? মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে আর কোনো জিনিস পাওয়া যায় না, এটাই মেইনলি কি, মৌলিক পদার্থ, ঠিক আছে? তাইলে আমরা একটু সুন্দর করে সংজ্ঞাটা লিখি যে যে পদার্থকে যে পদার্থকে ভাঙলে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, আর কিছু পাওয়া যায় না, এক কথায় নর্মাল এটা দিলেও তোমার কিন্তু এক এক দিয়ে দিবে, ঠিক আছে? পাওয়া যায় না, ঠিক আছে? তাকে কি বলে, যৌগিক পদার্থ, সরি, মৌলিক পদার্থ বলে, ঠিক আছে? মৌলিক পদার্থ বলে। এখন তোমাকে একটু জিনিসটা ফিল করার জন্য একটু উদাহরণ দিতে হবে, ঠিক আছে? উদাহরণটা কি হতে পারে, লাইক তুমি চিন্তা করতে পারো, এই যে একটা স্বর, স্বর কিন্তু একটা মৌলিক স্বরবর্ণ, এটাকে আমরা পদার্থ না বলে স্বরবর্ণ বলতে পারি, কি, মৌলিক স্বরবর্ণ, ওকে? এরপর হচ্ছে তুমি একটা যদি নাম লেখো, ধরো আমি বললাম আমার, এখানে কি লিখ বললাম, আমার, এখানে স্বরে আ, এটা একটা মৌলিক স্বরবর্ণ। এরপর ম, এটা একটা স্বরবর্ণ, এখানে আবার একটা আ আছে, একটা স্বরবর্ণ আকার বা আ। এরপর র একটা কি, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ যাই বলি, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা বর্ণ, এগুলো কি এক একটা মৌলিক বর্ণ বলতে পারি। আর পুরোটা মিলিয়ে যেটা হবে এটা হচ্ছে যৌগিক, ঠিক আছে? যৌগিক যে শব্দটা গঠিত হয়েছে সেটা হচ্ছে কি, যৌগিক। এরপর একইভাবে আমি যদি একটা বাক্য লিখি যে আমার বই আছে, আমার বই আছে, তা এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, আমার বই আছে, এখানে এই যে আমার, এই শব্দটা একটা মৌলিক শব্দ, এই যে বই, এটা একটা মৌলিক শব্দ, আছে এটা একটা কি, মৌলিক শব্দ। আর পুরোটা মিলে কি হয়েছে, একটা সেন্টেন্স গঠন হয়েছে। তাহলে এটা কি বলতে পারি, এই সেন্টেন্স যেটা, এটাকে আমরা বলতে পারি কি, যৌগিক একটা ধারণা, ঠিক আছে? এটাকে কি বলতে পারি, একটা যৌগিক ধারণা, ওকে? তাহলে এই এক একটা শব্দ হচ্ছে কি, মৌলিক, এক একটা শব্দ কি, মৌলিক, আর পুরোটা মিলে কি হয়েছে, একটা যৌগিক সেন্টেন্স হয়েছে, ওকে? আশা করি এটা তুমি হচ্ছে ক্লিয়ার হয়েছো, ঠিক আছে? তো দেখো, এখানে এবার আমরা মেইনলি দেখবো কি, মৌলিক পদার্থের কয়েকটা উদাহরণ। আমাদের কেমিস্ট্রিতে মৌলিক মানে কি, এটা তো আমরা দেখলাম হচ্ছে নর্মালি মৌলিকের একটা কি, ব্যাখ্যা, ঠিক আছে? এখন আমরা দেখবো আমাদের কেমিস্ট্রিতে মৌলিক জিনিসটা মানে কি, ঠিক আছে? মৌলিক জিনিসটা মানে, ধরো তুমি চিন্তা করতে পারো কার্বন ডাই অক্সাইড, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড, এখানে কয়টা পরমাণু আছে, কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, ঠিক আছে? কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা কি, পরমাণু, দুইটা মিলে কি হয়েছে, একটা যৌগিক পদার্থ গঠিত হয়েছে। বাট এই যে কার্বন, এটা একটা মৌলিক, এই যে অক্সিজেন একটা মৌলিক পদার্থ। তাহলে এখানে এক্সাম্পল হিসেবে আমরা কি লিখতে পারি, লাইক কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এরপর কি সালফার, যে কোনো কিছু এক্সেট্রা, ঠিক আছে, এক্সেট্রা।
মানে হচ্ছে মৌলিক পদার্থ সেটাই, মৌলিক পদার্থ সেটাই যেখানে হচ্ছে কি থাকবে, মৌলের বৈশিষ্ট্য যেটা এটা হচ্ছে অন্তর্নিহিত থাকবে। এই দেখো কার্বনের কি বৈশিষ্ট্য যেগুলো, এগুলো কার্বনের মধ্যে কিন্তু অন্তর্নিহিত আছে। ওকে, তারপর নাইট্রোজেনের বৈশিষ্ট্য কি, নাইট্রোজেনের মধ্যে অন্তর্নিহিত আছে। তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ, বা যাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না। তুমি নাইট্রোজেনে ভাঙলে আর কিছু পাবা না, ঠিক আছে, এটা একটা মৌল। ওকে, এবার আমরা দেখো যৌগিক পদার্থে যাব, কি যাব, যৌগিক পদার্থে। তো লেখো আমার সাথে আগে যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ, ঠিক আছে। এটার ডেফিনেশন হচ্ছে এরকম যে যে পদার্থকে ভাঙলে তা হতে মৌলিক পদার্থ পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে কি বলে, তাকে হচ্ছে যৌগিক পদার্থ বলে, যৌগিক পদার্থ। তুমি তো নিশ্চয়ই বুঝো নাই, তাই না? ঠিক আছে, এই জন্য আমি উদাহরণ দিব। দেখো আগের উদাহরণটা যদি যাও, দেখো আমার শব্দটা, এই যে আমার এই শব্দটাকে যদি তুমি ভাঙলে কি কি পাইছি আমি, সরেয়া পাইছি একটা, এবার কি পাইছি একটা ম পাইছি, এবার একটা আকার পাইছি, হ্যাঁ, বা এটাকে আ বলতে পারি, আকার পাইছি একটা, এরপর আমি কি পাইছি একটা র পাইছি। তাহলে কি এক একটা, এগুলো কি এক একটা মৌলিক স্বরবর্ণ। ওকে, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ, মৌলিক বর্ণ, আর পুরোটা মিলে কি হয়েছে একটা যৌগিক বর্ণ হয়েছে, বা যেটাকে আমরা শব্দ বলি। ওকে, তাহলে এইখানে একইভাবে এই যে কার্বন ডাইঅক্সাইড, একটু আগে বলছি কার্বন ডাইঅক্সাইডের ভাঙলে কি পাই আমি, কার্বন পাই, অক্সিজেন পাই, তাই না? দুটো অক্সিজেন পাই, তাহলে এই অক্সিজেন একটা মৌল, এটা কার্বন একটা মৌল বা মৌলিক পদার্থ। দুটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড হয়েছে না, তাই না? তাইলে কার্বন ডাইঅক্সাইড একটা যৌগিক পদার্থ, বা কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে আমরা দুইটা মৌলিক পদার্থ পাচ্ছি। দেখো এই যে যেটাকে ভাঙলে দুইটা মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে যৌগিক পদার্থ বলে। পানির উদাহরণ দাও, দেখো পানিকে যদি তুমি ভাঙো তাহলে কি হবে বলো তো, এখানে হাইড্রোজেন পাবা প্লাস অক্সিজেন পাবা, ঠিক আছে। দেখো হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই কি হবে, একটা যৌগিক পদার্থ হবে পানি, ঠিক আছে। তাহলে এরকম কিন্তু আমরা অসংখ্য অহরহ হচ্ছে যৌগিক পদার্থের উদাহরণ দিতে পারি, মৌলিকের উদাহরণ দিতে পারি, ঠিক আছে। এবার আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের অণু এবং পরমাণু নিয়ে। অণু আর কি, পরমাণু। তো আগে শিখবো হচ্ছে পরমাণু নিয়ে, পরমাণু নিয়ে। তো পরমাণু কাকে বলে বলো তো? পরমাণু মানে হচ্ছে পরমাণুর মানে হচ্ছে যেই ইয়েতে, একটু দেখো, মৌলিক পদার্থের এমন একটা ক্ষুদ্রতম কণা। পরমাণু কি, মৌলিক পদার্থের এমন একটা ক্ষুদ্রতম কণা যার মধ্যে কি থাকে, মৌলের গুণাগুণ অন্তর্নিহিত থাকে। তাহলে একটু লেখো আমার সাথে পরমাণু, ঠিক আছে। পরমাণু কাকে বলে? পরমাণু হলো মৌলিক পদার্থের, ঠিক আছে, পদার্থের ক্ষুদ্রতম কণা। একটা কি ক্ষুদ্রতম কণা, মানে ছোট কণা, ক্ষুদ্রতম কণা, যার মধ্যে কি হয়, তুমি আমার সাথে ডেফিনেশনগুলো লেখো, এগুলো কিন্তু কতে আসে, ঠিক আছে, কয়ের জন্য। আমি যেহেতু ক সবই পড়াইতেছি, তাহলে কয়ের জন্য ডেফিনেশনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো আসে কিন্তু। পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে। ওকে, তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে কি হয়, মৌলের বৈশিষ্ট্য অন্তর্নিহিত থাকে, বা সকল গুণাগুণ, বৈশিষ্ট্য মানে গুণাগুণ, ঠিক আছে, বৈশিষ্ট্য বা গুণাগুণ অন্তর্নিহিত থাকে। ওকে, অন্তর্নিহিত তো বুঝো, মানে অন্তর্ভুক্ত আর কি, অন্তর্নিহিত থাকে। ওকে, তাহলে এইটা হচ্ছে কি পরমাণু। এন্ড তোমার তো উদাহরণ দিতে হবে না, তুমি বুঝবা না পরমাণু কি, ঠিক আছে। তাহলে যেমন এই উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা, এই যে পরমাণু কি, পরমাণু লাইক মৌলিক পদার্থের মতোই। দেখো কার্বন একটা পরমাণু, নাইট্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, সালফার একটা পরমাণু, ঠিক আছে, এক্সেট্রা। এগুলো হচ্ছে কি পরমাণু। ওকে, পরমাণু। এবার আমরা শিখবো হচ্ছে অণু। কি শিখবো? অণু হচ্ছে একাধিক পরমাণু মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি অণু। একাধিক পরমাণু মিলে কি যেটা গঠিত হয় কি সেটা অণু, ঠিক আছে। লাইক সেম হইতে পারে, ভিন্ন হইতে পারে। তুমি বলতে পারো যে কি সেম হইলে অণু হবে, এরকম না কিন্তু। অনেকে ভাবে যে কি, তোমার ধরো একটা নাইট্রোজেন প্লাস একটা নাইট্রোজেন মিলে কি হবে, নাইট্রোজেন গ্যাস, এটা মনে হয় অণু। তাহলে কার্বন আর মিলে অক্সিজেন মিলে যদি হয় কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা মনে হয় অণু না। আমি সমতা করলাম না। ওকে, এটা মনে হয় অণু না, অনেকে ভাবতে পারে, এটা ভাবতে পারে অনেকে অণু না, আসলে কিন্তু এটাও অণু, ঠিক আছে। মানে হচ্ছে সেম হয়, যে কোনো সেম পরমাণু মিলবে, নাইলে কি ভিন্ন পরমাণু মিলেও কি হতে পারে, তোমার অণু হইতে পারে। ওকে, তাহলে একটু অণুটা একটু সংজ্ঞা লিখো, অণুটাও সংজ্ঞা আসতে পারে। লেখো যে একই পরমাণু বা ভিন্ন পরমাণু বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে
যুক্ত হয়ে যা তৈরি করে, যা তৈরি করে তাকেই অণু বলে। তাকে কি বলে? অণু বলে। ওকে, অণু বলে। ওকে, এক্সাম্পল হিসেবে কি দিতে পারি আমরা? এক্সাম্পল হিসেবে পানি দিতে পারি, ক্লোরিন গ্যাস দিতে পারি, নাইট্রোজেন গ্যাস দিতে পারি, অক্সিজেন গ্যাস দিতে পারি, সালফার, আচ্ছা সালফার দরকার নেই। এরপরে কি একটু কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিতে পারি। এবার কি দিতে পারি? বলো বলো বলো। ফ্লোরিন গ্যাস দিতে পারি, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, এরকম আমরা অনেক অণুর উদাহরণ দিতে পারি। ঠিক আছে, এইগুলো আমাদের পরমাণু এবং অণুর কনসেপ্টটা। এবার আসো, এবার আমরা যে বিষয়টা নিয়ে জানবো পরমাণু আর অণুর পরে, এই যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা বেসিক। সেটা হচ্ছে একটু যদি খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এই যে মৌলের প্রতীক নিয়ে। কি নিয়ে? মৌলের প্রতীক নিয়ে। ঠিক আছে, মৌলের প্রতীক নিয়ে এবার জানো। একটা মৌলকে তুমি প্রকাশ করবা, কি দিয়ে প্রকাশ করবা? বুঝো না? সংকেত এবং প্রতীক দিয়ে। তো প্রতীকটা কিভাবে হচ্ছে আমরা হচ্ছে মানে শিখি বা জানি। ঠিক আছে, এই প্রতীকটা হচ্ছে মেনলি আমরা দেখবো। প্রতীকটা মেনলি তিনভাবে হচ্ছে মানে নেওয়া হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার ইংরেজি নাম থেকে একটা মৌলকে তুমি প্রকাশ করবা, এই প্রকাশের জন্য যে প্রতীকটা ইউজ করা হয় সেটা নিতে পারবো তুমি ইংরেজি নাম থেকে, নিতে পারবো তুমি ল্যাটিন নাম থেকে, অথবা যদি ইংরেজি নাম সেম হয়ে যায় তখন হচ্ছে কি করবা, তখন তুমি ইংরেজি নাম প্রথম অক্ষরটা বড় হাতে নিবা, পরের অক্ষরটা কি ছোট হাতে নিয়ে এভাবে হচ্ছে তাদের মধ্যে কি পার্থক্যটা বোঝাবা। ওকে, তাহলে দেখো প্রতীক, প্রতীক, ঠিক আছে, মৌলের প্রতীক, মৌলের প্রতীক, মৌলের প্রতীক। মৌলিক প্রতীক কিভাবে বের করবো দেখো তো। মৌলের প্রতীক দেখো, এই যে সোডিয়াম, এটা একটা মৌলের প্রতীক আমরা বলতে পারি। পটাশিয়াম, এটা মৌলের প্রতীক। তোমরা এই যে হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন, এটা একটা মৌলের প্রতীক। ওকে, তাহলে দেখো তুমি জিনিসটা কিন্তু খেয়াল করতেছো কিনা দেখো। সোডিয়াম উচ্চারণ করতে সোডিয়াম বানান কেমনে? সোডিয়াম এরকম না, কিছুটা এস দিয়ে শুরু হয়, এস দিয়ে, কিন্তু আমরা লিখি কি দিয়ে? এন এ দিয়ে। বুঝতেছো? সোডিয়াম বানান আসে এস দিয়ে, কিন্তু আমরা লিখি কি দিয়ে? এন এ দিয়ে, এন এ দিয়ে লিখি। তাইলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা কি হচ্ছে বুঝতেছো কিনা? সোডিয়াম কিন্তু এন এ দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটা নিশ্চয়ই ল্যাটিন নাম থেকে আসতেছে। ঠিক আছে, ল্যাটিন নাম থেকে আসতেছে। তাহলে তোমার সোডিয়ামের যে ইয়েটা নাইট্রিয়াম থেকে মিলিয়ে আসে, এনএটি আর ইউএম, নাইট্রিয়াম। এই নাইট্রিয়াম থেকে মিলি সোডিয়াম আসে, এই যে এন এ এটা দিয়ে শুরু হয়েছে, এটা কি? ল্যাটিন নাম, ল্যাটিন নাম। বুঝছো? তার মানে ল্যাটিন নাম থেকে আসতে পারে, আমরা দেখতেছি। এরপরে যদি আরো উদাহরণ দেখো, তোমাদের বইতে একদম অহরহ উদাহরণ আছে। এই যে ফ্লাম্বাম আছে, ঠিক আছে, ফ্লাম্বাম থেকে লেড আসে। এই যে ফ্লাম্বাম দেখো, ফ্লাম্বাম, এই যে ফ্লাম্বাম, এটা থেকে কি আসে? আমাদের লেড যেটা পিবি, আমরা পিবি পাইছি না, এই যে পিবি, ঠিক আছে, ফ্লাম্বাম, এই যে এখান থেকে কি আসে? পিবিটা আসে। এটা একটা ল্যাটিন নাম থেকে আসতেছে, বুঝছো কিনা? ল্যাটিন নাম থেকে আসছে পি দিয়ে, এফ তো হবে না এখানে, এই যে পি আর এই যে এখানে পি, এখানে বি, পিবি দিয়ে কি হচ্ছে? পিবি দিয়ে প্লাম্বাম হচ্ছে। ঠিক আছে, এই যে প্লাম্বাম সংকেতটা এখানে ল্যাটিন নাম থেকে আসতেছে। হাইড্রোজেন যদি দেখো, হাইড্রোজেন, হাইড্রোজেন এটা এইচ দিয়ে প্রকাশ করি না, তাহলে বলো ইংলিশেও এইচ শুরুতে, এখানে এইচ, তাহলে কি থেকে আসতেছে? ইংলিশ নাম থেকে আসতেছে। বুঝো না? ইংলিশ নাম থেকে আসতেছে। ওকে, তাহলে এরকম কিন্তু কাহিনী হতে পারে, এরকমই কাহিনী হয়। ওকে, এরপর কোবাল্ট, এগুলো তো নর্মালি আমরা সিও দিয়ে প্রকাশ করি না, কোবাল্ট টোবাল্ট এগুলো তো ইংলিশ নাম থেকে আসে। তাহলে মাথায় রাখবো প্রতীক আমরা কীভাবে প্রকাশ করতে পারি, কয়ভাবে? দুইভাবে মেনলি। একটা হচ্ছে সাব আর কি, ওটা করলো ইচ্ছে না করলো ইচ্ছে, যখন হচ্ছে আমাদের প্রয়োজনে তখন ওইটা আমরা করি। মেনলি হচ্ছে ইংলিশ নাম নাহলে ল্যাটিন নাম, ইংলিশ নাহলে কি ল্যাটিন নাম থেকে হচ্ছে কি মেনলি এই যে আমরা হচ্ছে প্রতীকটা নিই। ঠিক আছে, এই দেখো তোমাদের বইতে, বইতে যদি দেখো, আমার সামনে বই আছে, এই যে এই চারটা, এই চারটা, এগুলো কিন্তু মাথায় রাখবা। কোনটার প্রতীক কি? যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটা চার্ট কি করবা? মুখস্থ করবা। ওকে, এই তিনটা চার্ট কি করবা? মুখস্থ করবা। তাইলে কিন্তু আর এখানে নিয়ে আর ঝামেলা হবে না। ঠিক আছে, এটা এমসিকিউতে আসে, এগুলো সিকিউ টপিক না, এগুলো হচ্ছে এমসিকিউ আর তোমার বেসিক বিল্ডিং। ওকে, তো দেখো মৌলের প্রতীকের পরে যেটা, সেটা হচ্ছে আমাদের মৌলের সংকেত। কি? মৌলের সংকেত। এটাও লাইক প্রতীকের মতোই কাহিনী, মৌলের সংকেত। ঠিক আছে, সংকেত, সংকেত কি দেখো তো। সংকেত মানে হচ্ছে এই যে লাইক তুমি কিভাবে প্রকাশ করবে একটা মৌলকে, মৌলের সংকেত। সংকেতটা দুইভাবে হতে পারে, মৌলের হতে পারে, যৌগের হতে পারে। তাই আমি একইভাবে মৌলের বা যৌগেরও লিখে দিই। ঠিক আছে, বা যৌগের সংকেত, সংকেত যে কোনো কিছু হতে পারে। যেমন তুমি কার্বনকে প্রকাশ করবা, কার্বন, বাংলাতে আমি লিখলাম কার্বন। কার্বনকে কিভাবে প্রকাশ করবে? একটা সংকেত হচ্ছে সি, এটা সংকেত কি? সি। আমি বললাম নাইট্রোজেন গ্যাস, কি বললাম? বাংলাতে বললাম নাইট্রোজেন গ্যাস। তাহলে কিভাবে প্রকাশ করবা? N2, N2 মানে বোঝাচ্ছে নাইট্রোজেন গ্যাস। দুইটা অণু মিলে এই যে N2 মানে কি? N প্লাস N মানে কি? N2। ঠিক আছে, N প্লাস N মানে তো N2। তাহলে এই যে দুইটা নাইট্রোজেন মিলেই কি হচ্ছে? নাইট্রোজেন গ্যাস হচ্ছে। তাহলে N2 দ্বারা ডিরেক্ট বোঝাচ্ছে নাইট্রোজেন গ্যাস।
অক্সিজেন গ্যাস হলে কি হবে O2, ঠিক আছে। এরপরে কি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলে CO2। এটা কি যৌগের সংকেত, এটা কিন্তু মৌল না, এটা কি যৌগ। লাইক আমি বলতে পারি পানি, এই যে এটা হচ্ছে কি পানির সংকেত, পানি, ঠিক আছে। এটা কিন্তু আসে মাঝে মাঝে তোমাদের এমসিকিউ যে নিচের কোনটি পানির সংকেত, H2O, মাথায় রাখবা। কার্বন ডাইঅক্সাইড সংকেত CO2। এরপরে খাবার লবণ, খাবার লবণের সংকেত যদি বলি তাহলে কি হবে বলো তো, খাবার লবণ এটার সংকেত কি হবে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড, এটার নাম কি সোডিয়াম ক্লোরাইড, একটু লিখে নাও সোডিয়াম ক্লোরাইড, ওকে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে পানি H2O। আচ্ছা, এরপরে খাবার লবণ তো গেল, এরপরে যদি আমি বলি যে সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখো, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে H2SO4, H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এটা কি হবে HCl, ওকে HCl। এরপর যদি বলি অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস আর কি মেনলি, অ্যামোনিয়া হচ্ছে NH3, বুঝতেছো কি না। এগুলো কি এক একটা সংকেত, যৌগের সংকেত, নিচেরগুলো হচ্ছে যৌগের, প্রথম দিয়ে দুইটা তিনটা মৌল লিখলাম, এরপর কি সবগুলো যৌগ হচ্ছে অণু সংকেত, এরকম আর কি, ঠিক আছে। সংকেতগুলো একটু মাথায় রাখবে, সংকেতগুলো কি রাখবে একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু এমসিকিউতে অহরহ আসে, ওকে ঠিক আছে। সংকেত গেল, এরপরে আমাদের পার্ট যেটা সংকেত তো গেল, সংকেতগুলো একটু একটু মাথায় রাখবে, এটা কিন্তু এমসিকিউতে আসে বেশি বেশি। পানির সংকেতটা ইম্পর্টেন্ট, খাবার লবণের সংকেত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত, দেন হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়া সংকেত, এগুলো তোমাদের বইতেও আছে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নিবা। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পরমাণুর ভেতরে কণা, কি দেখবো পরমাণুর অভ্যন্তরীণ কণা, একটু লেখো হেডিং দাও, পরমাণুর অভ্যন্তরীণ কণা। পরমাণুর অভ্যন্তরীণ কণা কি বলতো, পরমাণুর অভ্যন্তরীণ কণা মানে হচ্ছে পরমাণুর ভিতরে কয়টা কণা থাকে। এই ধরো একটা পরমাণু, পরমাণু, এই পরমাণু এই হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস, ধরো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে মেনলি দুইটা কণা থাকে, প্রোটন আর হচ্ছে নিউট্রন। কে থাকে পি মানে প্রোটন, এন মানে নিউট্রন। আর বাইরে যে শেল, এই যে শেল বা শক্তি স্তর, এখানে হচ্ছে মেনলি ইলেকট্রনটা কি হয় ঘুরে, এভাবে ঘুরে, হ্যাঁ এভাবে ইলেকট্রনটা কি হয় ঘোরে। তাহলে ইলেকট্রনটা এরকম বাইরে থাকে পরমাণুর, হ্যাঁ এই পরমাণু শেল অনেকগুলো থাকে, এই যে প্রতিটা শেলে ইলেকট্রন থাকে, এই যে ইলেকট্রন, এভাবে ইলেকট্রন কি করে প্রতিটা শেলে ঘুরে ঘুরে এরকম, ঠিক আছে এরকম ঘোরে। আর মাঝখানে কি থাকে প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, ওকে। এই হচ্ছে পরমাণুর বেসিক স্ট্রাকচার আর কি, বেসিক স্ট্রাকচার হচ্ছে কি এরকম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে পরমাণুর অভ্যন্তরে কয়টা কণা থাকে বলো তো, অভ্যন্তরে মেনলি টোটাল 3টা কণা থাকে, কে কে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর বাইরের শেলে থাকে কে ইলেকট্রন, ঠিক আছে। আমরা এই দুইটা নিয়ে জানি। প্রথমে ইলেকট্রন, ইলেকট্রন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ওকে। ইলেকট্রন, ইলেকট্রনকে হচ্ছে মেনলি ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, কি দিয়ে ই মাইনাস। ইংলিশে যদি দেখি ইলেকট্রনটা হচ্ছে এরকম বানান ইলেকট্রন, ওকে। তাইলে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বুঝতেই পারতেছো এখানে মাইনাস কেন দেয়, মাইনাস বা প্লাস দেওয়ার কারণ হচ্ছে মাইনাস বা প্লাস দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। ইলেকট্রন আধান কি নেগেটিভ মানে মাইনাস, ওকে। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে ইলেকট্রনের আধান কি, আধান হচ্ছে -1, আধান কত -1, ওকে। শুধু মাইনাস মানে -1 বোঝাচ্ছে বা নেগেটিভ, এখান থেকে কি বলতে পারি নেগেটিভও বলতে পারি, জিনিসটা কি আলটিমেট নেগেটিভ, ওকে নেগেটিভ। এরপরে এরপরে ইলেকট্রনের জানতে হবে যেটা চার্জ, চার্জ, চার্জ মানেই তো আধান, চার্জ আর আধান কিন্তু ঘুরে ফিরে একই কাহিনী, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ বা আধান যেটা, চার্জ বা আধান কিন্তু ঘুরে ফিরে একই কাহিনী, ঠিক আছে, একই জিনিসপাতি, ওকে। আমরা দেখবো এবার হচ্ছে চার্জ, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রন চার্জ হচ্ছে যেহেতু এটা নেগেটিভ তাহলে হবে -1.6 × 10⁻19 হবে, এত কি কুলম, চার্জের একক কি কুলম, ঠিক আছে। এটা তোমরা যখন হচ্ছে ফিজিক্স, হ্যাঁ ফিজিক্সে হচ্ছে স্থির তড়িৎ পড়বা তখন জানতে পারবা যে চার্জের একক হচ্ছে কি কুলম। তাহলে এখান থেকে শিখে নিলে জিনিসটা, ইলেকট্রনের আধান হচ্ছে কি মাইনাস, যেহেতু সে নেগেটিভ তাহলে মাইনাস সামনে দিতে হবে, ঠিক আছে। কারণ একটু পরে গিয়ে দেখবা যে ইলেকট্রন আর প্রোটনের চার্জ কিন্তু আলটিমেট সেম হয়ে যাচ্ছে, তখন তুমি একটু ভ্যাবা জায়গায় খাইতে পারো যে জিনিসটা আসলে ঘটনা কি ঘটতেছে, ঠিক আছে। চার্জ কিন্তু সেম হয়ে যাবে, তখন এই মাইনাস আর প্লাস দিয়ে বোঝা যাবে যে এটা ইলেকট্রনের, এটা হচ্ছে প্রোটনের, প্রোটনের ক্ষেত্রে প্লাস হবে, হ্যাঁ আর ইলেকট্রনের ক্ষেত্রে অলওয়েজ মাইনাস হবে, ওকে। এরপর ইলেকট্রনের ভর, এবার আসো ভর, তার ভর কত, একটা ইলেকট্রনের ভর কত, ভর হচ্ছে মেনলি 9.11 × 10⁻28 গ্রাম, ঠিক আছে। 9.11 কি লিখলাম, এখানে পয়েন্ট আছে, 9.11 × 10⁻18, হ্যাঁ 18 গ্রাম, 28 গ্রাম, সরি 18 না, 9.11
ইন্টু 10⁻28 গ্রাম। ওকে, এইটা। এখন এটার যদি কেজিতে নাও, অনেকে হচ্ছে সিকিউতে এই যে অপশানে থাকে না, হ্যাঁ এটা অপশানে থাকে না, তো তখন সে ভেবা জায়গায় খেয়ে যায়, ভাই পড়েছে একটা আসছে আরেকটা। এটা তো গ্রামে আছে, গ্রামে থেকে কেজি তিনতে গেলে কী করতে হবে বলো তো? 9.11 ইন্টু 10⁻28কে 1000 দিয়ে ভাগ দিবা, বুঝছো? 1000 দিয়ে ভাগ দেওয়া মানে কি বলো তো? 9.11 ইন্টু 10⁻28 ইন্টু এই যে 1000টাকে যদি এভাবে তুমি লিখতে পারো যে 10 কিউব লিখতে পারো না? অবশ্যই পারো। 10 কিউব মানে তো 1000, এই 10 কিউব উপর উঠলে কী হবে? 10⁻3 হয়ে যাবে না? বলো তো? লিখে আলটিমেট 9.11 ইন্টু 10⁻31 হবে। অ্যান্ড এটাও যদি শিখে দিতে হয়, এটা এত কেজি কী হবে? কেজি হবে, একক হবে কেজি। এটাও যদি শিখে দিতে হয়, এটা হচ্ছে সূচক লগারিদম শিখছো যে বেস ঠিক থাকলে কী হয়? গুণের বেলায় পাওয়ার কী হয়? যোগ হয়। তাহলে কী হবে? 10⁻, এই দেখো 28 ইন্টু 10⁻, কী আছে? 3 আছে, 10⁻3 আছে। তাহলে কী হবে? 10, এই যে ভিত্তি সেম, -28 -3 আলটিমেট 10⁻31। ওকে, এত কেজি হবে, ঠিক আছে? এত কেজি। তাহলে এই দিকে হচ্ছে কাহিনী, ঠিক আছে? এটা গেল। তাহলে আমরা ভর পাইলাম কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। এই একটা ভর পাইলাম এখানে কেজিতে, আর একটা ভর পাইলাম গ্রামে। যেটাই আমার এমসিকিউতে অপশানে থাকবে ওইটাই আমি লিখে দিব, ঠিক আছে? কতে আসলে আমি জাস্ট একটা লিখলে হয়ে যাবে। ওকে, এই গেল ইলেকট্রনের কাহিনী নিয়ে। আর যদি ইলেকট্রনের আপেক্ষিক ভর চিন্তা করতে পারো, এটার আপেক্ষিক ভর হচ্ছে, আপেক্ষিক ভর আভর বা আপেক্ষিক ভর হচ্ছে 0। আপেক্ষিক ভর কত? 0। একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা আপেক্ষিক ভর হচ্ছে, হ্যাঁ, 0। ওকে, তাহলে ইলেকট্রন নিয়ে কাহিনী শেষ। এবার আমরা শিখবো কি? প্রোটন। এবার শিখবো প্রোটন। আচ্ছা, প্রোটন কোথায় থাকে বলো তো? একটু আগে বলছি প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে থাকে। বেসিক ইনফরমেশনগুলো কিন্তু তোমার লাগবে, বুঝছো? ফিজিক্স বলো, ম্যাথ বলো, ম্যাথে লাগবে না, ফিজিক্সও লাগবে, এরপর হচ্ছে তোমার সামনের চ্যাপ্টারগুলো তো অবশ্যই লাগবে। তাহলে নিউক্লিয়াসে এটা হচ্ছে কি থাকে? প্রোটন। প্রোটন যদি নিউক্লিয়াসে থাকে তাহলে বলো তো এর চার্জ কত হবে? ও, একে প্রকাশ করে পি প্লাস দিয়ে, পি প্লাস দিয়ে। ওকে, প্লাসটা না লিখলে হয় আর কি, পি দিয়ে। পি মানে প্রোটন। আচ্ছা, এর চার্জ কত হবে? একটু আগে বলছি ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেম। ইলেকট্রন আর প্রোটনের চার্জ কি? সেম। লিখে হবে +1.6 ইন্টু 10⁻19। এই যে কাহিনী, ঠিক আছে? প্রোটনের চার্জ হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে দেখো আমরা শিখতেছিলাম হচ্ছে প্রোটন নিয়ে, ঠিক আছে? প্রোটন মেইনলি প্রোটনের চার্জ ছিল কত? 1.6 ইন্টু 10⁻9। দেখো অবশ্যই এখানে প্লাস দিতে হবে, প্লাস না দিলেও সমস্যা নেই, কারণ প্লাস তো দেওয়া লাগে না, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে অবশ্যই মাইনাস দিতে হবে, ঠিক আছে? কারণ ইলেকট্রন আর প্রোটনের চার্জ কিন্তু সেম। তুমি একটা চার্জ লিখলা, এটা ইলেকট্রন নাকি প্রোটনে নির্দেশ করতেছে, এটা বুঝবো কিভাবে আমি বলো তো? অবশ্যই প্লাস আর মাইনাস দেখে। ওকে, যখন তুমি কিছু দিবে না তখন আমি বুঝবো এটা প্লাস, অর্থাৎ প্রোটনের চার্জ, আর যখন সামনে একটা মাইনাস দিবে তখন আমরা বুঝবো কি এটা ইলেকট্রনের চার্জ। ওকে, এবার দেখো আমরা দেখবো হচ্ছে প্রোটনের ভর কত। প্রোটনের ভর, ঠিক আছে? ভর কত? ইলেকট্রনের যেরকম ভর আছে প্রোটনের কি আছে? ভর আছে। এটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। ওকে, গ্রাম। আর যদি এটা কেজিতে নাও তাহলে কি হবে? 1.673 ইন্টু 10⁻, কত হবে? 27 গ্রাম, সরি কেজি। ওকে, এই কেজিতে, এই হচ্ছে গ্রামে। ওকে, গ্রামে কেজিতে, দুইটাই মুখস্থ রাখবা। ওকে, মুখস্থ রাখার দরকার নেই। 10⁻3 জাস্ট গুণ করবা, 10⁻3 কি করবা? গুণ করবা। 1000 দিয়ে ভাগ করা যায় কথা, 10⁻3 দিয়ে গুণ করা কিন্তু একই কথা, ঠিক আছে? একই কথা। এবার আমরা শিখবো হচ্ছে এই যে নিউট্রন নিয়ে, ঠিক আছে? নিউট্রন নিয়ে। তো এর আগে নিউট্রন নিয়ে শেখার আগে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের প্রোটনের, এই যে এটার কি বলছিলাম, আধান। তাহলে প্রোটনের কি আছে? আধান আছে না? প্রোটনের আধান কত? আধান হচ্ছে +1, ঠিক আছে? +1, যেহেতু প্লাস আছে মানে 1 তো আর লেখা লাগে না, +1, এটা হচ্ছে প্রোটনের আধান। আর প্রোটনের প্রোটনের এই যে আমাদের আপেক্ষিক ভর, যেটা আপেক্ষিক ভর আভর যেটা, সেটা হচ্ছে কত? 1, মাথায় রাখবা। আপেক্ষিক ভর কত? 1। ওকে, এবার দেখো নিউটনের ক্ষেত্রে আমরা জিনিসটা হিসাব করি। নিউটনের ক্ষেত্রে মেইনলি এটাও কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে এটাও কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে থাকে। ওকে, আমি কিন্তু বেসিকগুলো অনেকগুলো লিখে দিচ্ছি। দেখো নিউক্লিয়াস, এর হচ্ছে তোমার নিউট্রন এন, এর কিন্তু কি নেই? কোনো চার্জ নাই, এখানে প্লাস বা মাইনাস কিছুই হবে না, তার মানে এন হচ্ছে কি? চার্জ নিরপেক্ষ। এই এনটা হচ্ছে কি? চার্জ নিরপেক্ষ, মানে এর কোনো কি নেই? চার্জ নেই। আচ্ছা, চার্জ না থাকলে কি হবে বলো তো? এর আধান কি হবে বলো তো? +1 না -1 বলো তো? কিছু না, এর আধান হচ্ছে 0। ওকে, এরপর নিউট্রনের ভর, নিউট্রনের ভর, ভর কত হবে বলো তো? চার্জ তো নাই, চার্জ 0 না, আধান বা চার্জ একই কথা, ঠিক আছে? আধান বা চার্জ একই কাহিনী। এরপরে ভর, ভর কত হবে? ভর কিন্তু এই দেখো, ভর তোমার প্রোটনের ভর আর হচ্ছে তোমার নিউট্রনের ভর অনেকটাই কাছাকাছি। প্রোটনের ভর আর নিউট্রনের ভর কি অনেকটাই কি কাছাকাছি, একদমই সামান্য পার্থক্য। দেখো এই যে এখানে হবে 673 না, আর এখানে হবে 675, তাহলে 1.675 ইন্টু 10⁻24 কি হবে? গ্রাম হবে। যদি কেজিতে লেখো তাহলে কত হবে? 1.675
ইন্টু 10^27 কেজি হবে। ওকে, এই দুইটাই মাথায় রাখবা। ওকে, ফর এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই শেষ। আর এই নিউট্রনের ইয়ে কত বলো তো? আপেক্ষিক ভর, যেটা আপেক্ষিক ভর কত? এই যে প্রোটনের মতো, প্রোটনের এক, এরও কি আপেক্ষিক ভর হচ্ছে 1। আপেক্ষিক ভর কত? 1। এই জিনিসগুলো একটু তুমি হচ্ছে নোট করে সুন্দর করে হচ্ছে লিখে নিবে, ঠিক আছে। তোমাদের বইতে এটা সুন্দর করে একটা চার্ট করে দেওয়া আছে, যে আমি আর চার্ট করলাম না, এই দেখো চার্ট করে কি আছে, সুন্দর করে কি আছে এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে এই যে একটা পরমাণু অভ্যন্তরে 3টা কণা থাকে। কয়টা কণা? 3টা কণা। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে কি নিউট্রন। ইলেকট্রনের চার্জ শিখলাম, এরপর হচ্ছে ভর শিখলাম, আধান শিখলাম, আপেক্ষিক ভর শিখলাম। এই জিনিসগুলো 3টার ক্ষেত্রে কি আমরা দেখছি। ওকে, আশা করি তুমি হচ্ছে ওই যে পরমাণুর অভ্যন্তরের কণাগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছো, ঠিক আছে। এরপরে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে, এর পরের টপিকটা হচ্ছে আমাদের, দেখো এরপরের টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা নিয়ে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর নিয়ে। পারমাণবিক সংখ্যার কি? পারমাণবিক ভর। এটা খুবই লাগবে, এটা তোমরা হচ্ছে পড়াশোনা খুললেই দেখবা তোমাদেরকে মুখস্থ করতে বলবে যে 34টা বা 35টা বা 36টা পরমাণুর পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা তুমি মুখস্থ রাখতে হবে। কেন? কারণ হচ্ছে তুমি যতগুলো ক্যালকুলেশন করবা কেমিস্ট্রিতে, তোমার মৌলগুলো নিয়ে মেনলি কাজ করি আমরা, ঠিক আছে। তো মৌলগুলো নিয়ে কাজ করতে গেলে মৌলগুলোর পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা আমাদের লাগেই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন দেখবো কি? পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর। আগে দেখব পারমাণবিক সংখ্যা, এটা কি? পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে আলটিমেট প্রোটন সংখ্যা। একটু আগে আমরা প্রোটন শিখছি না, এই প্রোটন সংখ্যাই হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। ওকে, তাইলে আমি যদি বলি ধরো সোডিয়াম একটা মৌল, সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 আর সংখ্যা হচ্ছে কত? 17, সরি 17 না 11, 11। ওকে, এই যে নিচে দিয়ে যেটা থাকে এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। একটা মৌলকে লিখতে নিচে যেটা লেখা থাকে যে সংখ্যাটা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর উপরে এটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক সংখ্যা, আর এটা হবে কি পারমাণবিক ভর, মানে পারমাণবিক। ওকে, পারমাণবিক ভর। ওকে, এই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এখান থেকে আমরা কি বলতে পারি? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, সোডিয়ামে কয়টা প্রোটন আছে বলো তো? 11টা প্রোটন আছে। কয়টা প্রোটন? 11টা কি আছে? সোডিয়ামে 11টা প্রোটন আছে। ওকে, একইভাবে যদি আমি তোমার হিলিয়াম দিই, ধরো লাইক হিলিয়াম, হিলিয়াম 42, তাহলে এইটা হচ্ছে কি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা, পা সংখ্যা, ঠিক আছে। পা মানে পারমাণবিক সংখ্যা। এরপর তাহলে কি হবে? এটাও হবে কি, এই যে দুইটা কি আছে? প্রোটন আছে। এটাই হচ্ছে প্রোটন সংখ্যাও, ঠিক আছে। প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা আলটিমেট জিনিসটা কি সেম, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে? ইলেকট্রন থাকে। ওকে, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে। আর বেশি থাকলে সমস্যা নেই, ওই যে যখন যৌগ গঠন করে তখন হচ্ছে একটু বেশি থাকে আর কি, কম বেশি হলে সেটা ব্যালেন্স করার জন্য নিউট্রন থাকে। ওকে, যেহেতু নিউট্রন কি চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা ক্লিয়ার আশা করি, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে পারমাণবিক ভর নিয়ে। পারমাণবিক ভর, পারমাণবিক ভর নিয়ে, ঠিক আছে। পারমাণবিক ভর কি? এই যে একইভাবে একটু আগে সোডিয়াম লিখছিলাম, সোডিয়ামে কি ছিল? সোডিয়ামে এখানে ছিল 11, এখানে ছিল 23। যে উপরের যে সংখ্যাটা থাকে একটা মৌলকে প্রকাশ করতে, এই সংখ্যাটাই হচ্ছে কি পারমাণবিক ভর, ঠিক আছে। এটা হচ্ছে পারমাণবিক ভর, আর নিচে এটা পারমাণবিক সংখ্যা। ওকে, এটা হচ্ছে কি পারমাণবিক ভর। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এই পারমাণবিক ভর যেটা, পারমাণবিক ভর, এটা আমাদের আগে হচ্ছে মেনলি কোনো একটা যৌগের ভর বের করতে, লাইক আমি তোমার বললাম হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর বের করো। সোডিয়াম কার্বনেট একটু কঠিন হয়ে যায়, আর সহজ দিই। ধরো পানির ভর বের করো, পানির আণবিক ভর বের করো, এর আণবিক ভর। এখন তুমি আণবিক ভর যে বের করবা, আণবিক ভর যে বের করবা, এই বের করার জন্য হচ্ছে মেইনলি তোমাকে হচ্ছে আলাদা আলাদা যে মৌলগুলো, এগুলো হচ্ছে আলাদা আলাদা কি জানতে হবে? পারমাণবিক ভর জানতে হবে। তখন হচ্ছে তুমি যোগ করে দিলে কি হয়ে যাবে জিনিসটা? আলটিমেট তোমার আণবিক ভরটা বের হয়ে যাবে। তাহলে দেখো পানির ক্ষেত্রে এই যে সবগুলো মৌলের কিন্তু পারমাণবিক ভর মুখস্থ করতে হবে। 36টা মৌল, সবগুলো লাগবে না। পর্যায় সারণীর 118টা মৌল আছে, এখানে তুমি 36টা মৌলের হচ্ছে পারমাণবিক সংখ্যা আর হচ্ছে পারমাণবিক ভর মুখস্থ করবা, এটা লাগবে কিন্তু, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 1, পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেনের পারমাণবিক ভরও কত? 1। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি জানি? অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর ভর হচ্ছে কি 16। তাহলে এক্ষেত্রে কি হবে বলো তো? হাইড্রোজেন যেহেতু একটা ইনটু কয়টা আছে? 2টা আছে, তাহলে 2টা থাকলে 2 দিয়ে গুণ দিতে হবে। ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 1, এই যে ভর 1, ঠিক আছে। 1 দিলাম, কয়টা আছে? 2টা, 2 দিয়ে গুণ দিছি। এরপরে আরেকটা মৌলে যাবো যোগ, অক্সিজেন। অক্সিজেন কত? 8 হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর নিয়ে কাজ করবো, ঠিক আছে। যেহেতু ভর বের করবো আমরা, তাহলে ভর নিয়ে কাজ করবো, 16। তাহলে কি হবে? 16 যোগ হবে। তাহলে আলটিমেট জিনিসটা কি হচ্ছে? দেখো 2 × 2 + 16 হচ্ছে জিনিসটা কি 18 গ্রাম।
এটা অবশ্যই গ্রাম এককে হবে, ঠিক আছে। আণবিক ভরটা কি হবে, গ্রাম এককে। এভাবে কিন্তু আমরা একটা যৌগের কি চাইলে আণবিক ভর বের করতে পারি কি দিয়ে, পারমাণবিক ভর দিয়ে, ঠিক আছে। এই জন্য 36 মোলের পারমাণবিক ভর মুখস্থ রাখা একদমই ম্যান্ডেটরি, ওকে, মুখস্থ রাখতেই হবে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। ভর সংখ্যা, তো এর আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে একটু আগে আমরা শিখছি কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, এই যে পারমাণবিক সংখ্যা, এটাকে মেইনলি মানে হচ্ছে প্রকাশ করা হয় জেড দ্বারা, কি দ্বারা, জেড দ্বারা। আর শিখছি কি পারমাণবিক ভর, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা, ঠিক আছে। পারমাণবিক ভর হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা। এখান থেকে আমরা যেই ফর্মুলাটা পাবো সেটা হচ্ছে ভর সংখ্যা। আমাদের ভর সংখ্যা যদি বের করতে বলে কখনো, আচ্ছা 1 মিনিট দ্বারা, ভর সংখ্যা না, নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা, আরেকটা কথা বলে রাখি এখানে, এই পারমাণবিক ভরকেই আরেকটা নামে বলা হয় ভর সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যা বলা হয়। নিউটন সংখ্যা যদি কোনো একটা মৌলের বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব, এই যে ভর সংখ্যা বা পারমাণবিক ভর যেটা, ঠিক আছে, এই ভর সংখ্যা থেকে আমরা যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ দিই, পারমাণবিক সংখ্যা কি দেই, বিয়োগ দেই, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব, ওকে, পারমাণবিক সংখ্যা। তাহলে দেখো ভর সংখ্যা কি, ভর সংখ্যা হচ্ছে এ, ঠিক আছে, আর পারমাণবিক সংখ্যা কি, জেড, এ মাইনাস জেড, এই যে এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এ থেকে জেড বিয়োগ করলে কি হবে, তুমি নিউট্রন সংখ্যা পেয়ে যাবে। তাহলে একটা এক্সাম্পল দেখে নিই, দেখো তো, সোডিয়াম, আগের মতো সোডিয়াম কি দেখছি 23, 11, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক ভর হচ্ছে কি 23, আর হচ্ছে ভর সংখ্যা 23। তাহলে আমরা এটা যদি এই যে সোডিয়ামের নিউট্রন সংখ্যা বের করি, সোডিয়ামের নিউট্রন সংখ্যা বা এন, সোডিয়ামের এন ইকুয়ালস টু কি হবে, এ মাইনাস জেড। এ কত, এ হচ্ছে 23, মানে হচ্ছে ভর সংখ্যা 23, আর জেড হচ্ছে কত, 11, ঠিক আছে, এই যে 11, তাহলে কি হবে, আলটিমেট 12 হবে, ঠিক আছে, 12 হবে। তাইলে এটা হচ্ছে কি, এই 12টাই হচ্ছে মেইনলি আমাদের সোডিয়ামের নিউট্রন সংখ্যা, ওকে। তুমি যদি হচ্ছে লাইক হিলিয়ামেরটা বের করতে চাও, এই যে 42, ঠিক আছে, তাহলে কি হবে, এই নিউট্রন সংখ্যা হবে কত বলো তো, এই যে 4 - 2, মানে হচ্ছে 2, ঠিক আছে। আশা করি তুমি বুঝতেছো যে কিভাবে হচ্ছে একটা মৌলের তুমি ভর সংখ্যা বের করবা, ঠিক আছে। তাহলে এখন তোমাকে আমি কয়েকটা এসডব্লিউ দিই, ঠিক আছে, তুমি হচ্ছে এটা বের করবা, এগুলা, ওকে, এগুলো কয়েকটা হচ্ছে বের করবা। সেটা হচ্ছে তুমি বের করবে বেরিলিয়াম আর হচ্ছে এই যে লিথিয়াম 73, আর বেরিলিয়াম হচ্ছে 94, ওকে। এই যে এটার হচ্ছে কি বের করবা, ভর সংখ্যা বের করবো, ভর সংখ্যা ইকুয়ালস টু হোয়াট, ওকে। এই দুইটা, 1 নাম্বার 2 নাম্বার, এই দুইটা তুমি করবা, ওকে। এই দুইটা হচ্ছে ভর সংখ্যা বা এনের ভ্যালু হচ্ছে তুমি বের করবা, ঠিক আছে। এই হচ্ছে তোমার এসডব্লিউ। তাহলে এবার আসো, এবার আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিকিউ বেস যে টপিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে সেটা হচ্ছে আমাদের উপশক্তি স্তরের ধারণা। এখান থেকে হচ্ছে মেইনলি আমরা অবনীতিতে যাবো, এরপরে আমরা হচ্ছে আজকের লেকচারটা এখানে শেষ করে দিব। দেখো, তাহলে আমরা আগে দেখবো হচ্ছে উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তরের ধারণা শেখার জন্য তোমাকে হচ্ছে মেইনলি যে জিনিসটা জানতে হবে সেটা তোমার এই লেভেলে নাই, এইচএসসি লেভেলে আছে, তবে এই জিনিসটা আসলে শিখে রাখা দরকার। সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা নিয়ে জানতে হবে, ঠিক আছে। তো দেখো, আমরা শিখবো হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা। বুঝতেই পারতো এটাও কি হবে, একটা সংখ্যা হবে, যেহেতু নামে শেষে সংখ্যা আছে। তাহলে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার মাথায় রাখবে, এটা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা, স্মল এন, মানে প্রধান কোয়ান্টাম। আর একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে স্মল এল দিয়ে। আর এরপরে হচ্ছে এই যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক বা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে, যেহেতু ম্যাগনেটিক নামে শুরুতেই এম আছে, তাহলে এম দিয়ে, স্মল এম দিয়ে। আরেকটা হচ্ছে কি আমাদের এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন মানে দিক, ঠিক আছে, মানে একটা কোয়ান্টাম সংখ্যা বা একটা এই যে অরবিটালে তুমি দিক কিভাবে বুঝছো, সেটা কোন দিকে, সে কি ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেটা হচ্ছে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হচ্ছে বুঝি, ঠিক আছে। তাহলে কি হবে, লাস্টটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে স্পিন যেহেতু এস দিয়ে, ঠিক আছে। আশা করি হচ্ছে তুমি বুঝতেছো। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, সহকারী হচ্ছে এল, চৌম্বক হচ্ছে এম, স্পিন হচ্ছে এস। তাহলে এখানে আমাদের মেইনলি এই দুইটা নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নাই, এটা এবং এটা, এই দুইটা নিয়ে আমরা কাজ করব না, এটা এইচএসসি লেভেলে আমরা গিয়ে কাজ করব। এই দুইটা নিয়ে হচ্ছে মেইনলি কাজ।
আহ্বায়নীতি বোঝার জন্য আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে সহকারী বা হচ্ছে হেল্পফুল কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা হচ্ছে মেইনলি আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে তুমি মানে প্রধান যে শক্তি স্তর সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে শক্তি স্তর সংখ্যা। ঠিক আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে আলটিমেট সে কোন শক্তি স্তর আছে, প্রধান কোন শক্তি স্তর আছে সেটা নির্দেশ করতেছে। একটা মৌলে যদি আমি হচ্ছে তোমার যদি গাঠনিক স্ট্রাকচার দেখা, যেমন হচ্ছে সোডিয়াম, যে সোডিয়াম এরকম থাকে না, এখানে 2টা ইলেকট্রন থাকে, বাইরের শেলে কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন থাকে এখানে এরকম করে, এখানে এই যে 8টা ইলেকট্রন থাকে, আর লাস্ট আরেকটা শেলে হচ্ছে একটা ইলেকট্রন এখানে থাকে। তাহলে দেখো এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে সর্ববৃহৎ বা বড় যেই শক্তিস্তর, এটা হবে কি তার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n। তাহলে এখানে n হচ্ছে এটা, তাহলে n এর ভ্যালু কত হবে, যেই সংখ্যাটা এখানে যেহেতু সংখ্যা, তার মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম বা সেই শক্তিস্তরটা কত নাম্বার আছে বলতো, যে 1 2 3 3 নাম্বার আছে না, তার মানে এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু আলটিমেট 3 হবে। ঠিক আছে, n এর ভ্যালু কত 3। আর যদি আমি হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে চিন্তা করতাম, দেখো তো পটাশিয়াম কি হইতো, 1টা 2টা 3টা 4টা থাকে পটাশিয়ামে, তোমরা কি জানো, এই যে এখানে থাকবে 2টা, আমি ইলেকট্রনগুলো লিখলাম না, এখানে থাকবে 8টা, এরপরটা 8টা, এরপরটাতে কি এরকম করে আরো একটা থাকবে বাড়তি। ঠিক আছে, সোডিয়ামের পরেই তো পটাশিয়াম নাকি, হালি নাকি সোডিয়াম পটাশিয়াম, তাহলে পটাশিয়ামে এখানে কয়টা শেল, এই যে বাইরের শেলটা কত নাম্বার আছে বলো তো, 1 2 3 4, তাহলে এখানে n এর ভ্যালু কত 4 হবে, মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা সেটা হচ্ছে 4। এটা কিন্তু আমরা চিত্র ছাড়া আমরা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেও কিন্তু জিনিসটা দেখতে পারি। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস তোমরা যারা হচ্ছে আমার এই যে টু শর্ট প্লেলিস্টটা করতেছো, তারা নিশ্চয়ই জানো যে আমরা পটেশনের যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু টু শর্ট প্লেলিস্ট দিয়ে দিয়েছি অলরেডি। ওইখানে আমাদের ফার্স্ট লেকচার যেটা ছিল বা ফার্স্ট ক্লাস যেটা, ওইটাতেই কিন্তু আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করছিলাম। তো ইলেকট্রন বিন্যাস এখানে হচ্ছে আমি এক্সট্রা করে দেখাবো না। ঠিক আছে, তো ইলেকট্রন বিন্যাসে মেইনলি আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে, দেখো তো আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসই করি, সোডিয়াম কত 11, ঠিক আছে, তাহলে কী হবে 1s2 2s2 2p কত 2p6, ঠিক আছে 3s1। ওকে, তো দেখো মানে সর্ববৃহৎ যে সংখ্যাটা এটাই হবে কি ওই মৌলটার প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো এখানে সর্ববৃহৎ সংখ্যা কোনটা 3, এটাই হচ্ছে আমার n এর ভ্যালু, n = 3, এখান থেকে আমি বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান শক্তিস্তর সংখ্যা বা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শেষ শক্তিস্তর সংখ্যা যাই বলি। ঠিক আছে, এটা হচ্ছে n এর ভ্যালু 3। ঠিক আছে, আশা করি বুঝছো। একইভাবে আমি যদি কার্বনের ক্ষেত্রে হিসেব করি, দেখো তো কার্বন 6, 1s2 2s2, 2p কত হবে 2p 2 হবে 2p2। ঠিক আছে, এই দেখো কার্বন চিত্র দেখো, এই যে এখানে থাকে 2টা ইলেকট্রন, আর এখানে কয়টা ইলেকট্রন 1 2 3 4, 4টা থাকবে, আগে একটা একটা করে ঢুকবে। ঠিক আছে, দেখো এই যে 2, এখানে 4, মোট 6টা হয়েছে, এই যে 6টা। ঠিক আছে, এখান থেকেও বোঝা যায় n এর ভ্যালু কত, n = 2, এখান থেকেও বোঝা যায় 1 নাম্বার 2 নাম্বার, তাহলে n এর ভ্যালু কত 2। বুঝছো, তুমি চিত্র দিয়েও করতে পারো, ইলেকট্রন বিন্যাস দিয়েও করতে পারো, তোমার যা ইচ্ছা। ওকে, তোমার যা ইচ্ছা। এভাবে কিন্তু আমরা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে পারি। এবার দেখো স্পিন কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, ওইটা আমরা কিভাবে নির্ণয় করবো। সহকারী কোয়ান্টাম সংখ্যা সূত্র একদম ইজি, তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি পেয়ে যাও, সহকারী একদম ইজি। দেখো এল এর ভ্যালু হবে n থেকে না 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত সবগুলোই হবে কি তোমার এল এর ভ্যালু। তাহলে আমরা সোডিয়ামের ক্ষেত্রে কি পেয়েছি বলো তো, সোডিয়ামের ক্ষেত্রে আমরা পাইছি হচ্ছে n = কত 3, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এল এর ভ্যালু কত হবে বলো তো, এল হবে কত 0 থেকে, দেখো 0, এরপরে কত হবে 1 হবে, এরপর কি হবে n-1, n-1 করলে কত হয় বলো তো, n এর ভ্যালু হচ্ছে 3, 3-1 মানে হচ্ছে কি 2, তার মানে 0 থেকে 2 পর্যন্ত, এই 0 1 2, এই যে 3টা পাই গেছি সোডিয়ামের ক্ষেত্রে। দেখো আলটিমেট কিন্তু সোডিয়ামে 3টাই শক্তিস্তর থাকে, এই যে 1টা 2টা 3টাই তো থাকে, একটু আগে দেখছি। এই যে 0 1, 0 দ্বারা বোঝাচ্ছে এইটাকে, 1 দ্বারা বোঝাচ্ছে এটাকে, আর 2 দ্বারা বোঝাচ্ছে এটাকে। ওকে, আরেকটা দেখি, দেখো আর কি দেখতে, ম্যাগনেসিয়াম, দেখো ম্যাগনেসিয়াম কত আমরা জানি 12, ম্যাগনেসিয়ামের কাহিনী একটা আছে, ম্যাগনেসিয়াম না দেখে অন্য কিছু একটা দেখি, একটু ওয়েট, ম্যাগনেসিয়াম না দেখে অন্য একটা দেখি, ধরো আয়রন 26, আয়রনের ক্ষেত্রে কী হবে, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, 3s কত হবে 2, কয়টা হচ্ছে 10টা 12টা, এরপরে কত হবে 3d 10, 3s2, আচ্ছা 1 মিনিট, ss ps আরেকটা আছে তো, p আরেকটা আছে, সরি 3p 3p6 4s2, কয়টা হয়েছে 10টা 20টা, এরপরে কয়টা 3d 6 হবে। ওকে, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখান থেকে আমরা কি বলতে পারি, এই দেখো সর্ববৃহৎ সংখ্যা কত 3, না এটা কিন্তু ভুল হবে, তোমরা সবসময় ভাবিও না যে শেষে যেটা থাকবে এটাই সর্ববৃহৎ। একটু যদি সামনে দেখো, সর্ববৃহৎ সংখ্যা কিন্তু এখানে 4 আছে, তার মানে কি 4 কি 3 থেকে বড় না, অবশ্যই বড়, তাহলে এখানে n এর ভ্যালু কত 4। অনেকে ভুল করে 3 দাগাই দিবে, ঠিক আছে, 3 কিন্তু অবশ্যই করা যাবে না, ঠিক আছে, এটা কিন্তু ভুল। ওকে, তাহলে n এর ভ্যালু এখানে কত 4,
আচ্ছা n এর ভ্যালু যদি 4 হয় তার মানে বোঝা যাচ্ছে এখানে শক্তি স্তর কয়টা থাকবে, আয়রনের ক্ষেত্রে শক্তি স্তর কয়টা থাকবে, 4টা থাকবে। কয়টা? 4টা। তাহলে একটু আমরা চিত্রটা আঁকি, দেখো আয়রন, এই যে দেখো আয়রন, আয়রনের ক্ষেত্রে কি হয়, এখানে 2টা ইলেকট্রন থাকে। আচ্ছা আমি ক্রস দিয়ে এবার, এই যে এখানে একটা 2টা এরকম করে, ঠিক আছে, ইলেকট্রনগুলোকে এবার আমি ক্রস দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে, ডট না। তাহলে কয়টা হইলো, দেখো 10টা হইলো। এরপরে কয়টা হবে, এই 10টার পরে এই হইলো 18টা, 19 20 21 22 23, এরপরে কি 24 25 26, কি হইলো, 1 মিনিট। দেখো প্রথমে 2টা, 2টা আর কত 10, আর 10 আর 8 কত 18, 10 আর 8 18, 19 20 21 22 23 24 25 26। তাহলে এই দেখো ফুলফিল কিন্তু হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। ওকে, আয়রনের ক্ষেত্রে কি হয়, আয়রন 26 হচ্ছে এভাবে থাকে। ওকে, আয়রন 26 কি থাকে, এভাবে থাকে। তাহলে 4টা শক্তি স্তর হয়েছে, হ্যাঁ হয়েছে। তো এই যে একটা শক্তি স্তর, একটা 2টা 3টা 4টা, এই যে n এর ভ্যালু 4। এবার l এর ভ্যালু বের করে এখান থেকে l কি হবে, 0 থেকে n - 1, n - 1 কত বলো তো, n - 1 কত, n এর ভ্যালু 4, 4 - 1 মানে 3, ঠিক আছে, তার মানে 0 থেকে 3 পর্যন্ত 1 2 3। দেখো এই যে 4টা সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি, 4টা শক্তি স্তর নির্দেশ করতেছে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকেই আমরা বলি হচ্ছে উপশক্তি স্তর নামে। কি নামে ডাকি, এটাকে আমরা উপশক্তি স্তরও বলি, উপশক্তি স্তর। ওকে, উপশক্তি স্তর মানে হচ্ছে প্রধান শক্তি স্তরের নিচে যেগুলো থাকে এগুলোতে উপ বলে, বা সাব শক্তি স্তর, ঠিক আছে। সাব মানে কি, মানে হচ্ছে তুমি একজন প্রধান নির্বাহী লোকের পেছনে হচ্ছে কাজ করবা, বা হচ্ছে তার সাথে কাজ করবা, এরকম আর কি, ঠিক আছে। ধরো একজন হচ্ছে লিডার থাকবে, সে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর লিডারের পাশে কে থাকবে, এই যে আরো 4জন আছে 3জন আছে, এক এক দলে এক এক মানুষজন, ঠিক আছে। এটা হচ্ছে কি সাব কোয়ান্টাম সংখ্যা, বা হচ্ছে আমরা বলতে পারি সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, তাহলে কোয়ান্টাম সংখ্যার বেসিকটা আশা করি তুমি ক্লিয়ার হইছো। চুম্বক আর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের লাগবে না, এই জন্য আমি পড়াচ্ছি না, ঠিক আছে। কেউ যদি জানতে চাও এইচএসসি লেভেলের ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা কিন্তু এখান থেকে কোয়ান্টাম সংখ্যার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। n এবং l এর ভ্যালু, একটা ইলেকট্রন বিন্যাস থেকে তুমি কিভাবে n এর ভ্যালু এবং l এর ভ্যালু বের করবা এটা শিখে গেছি। এখন একটা জিনিস কি আমাদের বেশিরভাগ স্টুডেন্ট মুখস্থ করে, সেটা হচ্ছে দেখো s এর ক্ষেত্রে l এর ভ্যালু হয় 0, p এর ক্ষেত্রে l এর ভ্যালু হয় 1, এরপরে হচ্ছে d এর ক্ষেত্রে l এর ভ্যালু হয় 2, এরপরে f এর ক্ষেত্রে l এর ভ্যালু হয় 3। এই জিনিসটা মুখস্থ করে, আমি মুখস্থ করতে বারণ করব না, ঠিক আছে, মুখস্থ করো তুমি। কিন্তু অনেকেই হচ্ছে জানে না এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু কেন 0 হয়, বা পি এর ক্ষেত্রে এল এর ভ্যালু কেন 1, এফ এর ক্ষেত্রে কেন এল এর ভ্যালু 3, বা ডি এর ক্ষেত্রে কেন 2। এটা অনেকে জানে না, না জেনে জাস্ট মুখস্থ করে। মুখস্থ লাগবে, ঠিক আছে, তবে বেসিক জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাঝে মাঝে মুখস্থ বিদ্যা তোমার অনেক জায়গায় তুমি ধরা খেয়ে যাবা, ঠিক আছে। সেখানে হচ্ছে তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি সহজে হচ্ছে ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। ওকে, তাহলে আজকে আমরা এখন দেখবো হচ্ছে এগুলো কেন হয়, মানে এস এর ক্ষেত্রে কেন এল এর ভ্যালু 0 হয়, পি এর ক্ষেত্রে বা এল এর ভ্যালু কেন 1 হয়, অন্য কিছু তো হইতে পারতো, তাই না। কেন এখানে 1ই হয়, অন্য কিছু হইতে পারতো না, অবশ্যই পারতো। তাহলে কেন এখানে 1 হয়, ডি এর ক্ষেত্রে কেন 2 হয়, ঠিক আছে, এফ এর ক্ষেত্রেই বা কেন 5 হয়, সরি এফ এর ক্ষেত্রে কি হয় 3 হয়, কেন হয়, এগুলা এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন কি করব, দেখবো। ওকে, দেখবো। আচ্ছা দেখো, এন এর ক্ষেত্রে মেইনলি এস এর ক্ষেত্রে, দেখো এস এর ক্ষেত্রে কি হয়, ধরো এন এর ভ্যালু আমি ধরলাম, এন বা প্রধান কোয়ান্টাম সংখ্যা ধরো 1 ধরলাম, ঠিক আছে। আমরা এখানে দুইটা কাহিনী দেখব, প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, আর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি কোয়ান্টাম সংখ্যা লিখলাম না। এন এর ভ্যালু যদি 1 হয়, তুমি আমার একটু বলো তো এল এর ভ্যালু কত হবে, একটু আগে বলছি এন এর ভ্যালু যদি 1 হয়, এল এর ভ্যালু কত, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে কি n-1, n-1 কত, n-1 কত, n এর ভ্যালু 1, 1 - 1 মানে কত, 0 না, 0 থেকে 0 পর্যন্ত মানে কি আলটিমেট 0ই, 0 থেকে 0 মানে কি আলটিমেট 0ই। তাহলে এল এর ভ্যালু কত হবে, এখানে 0 হবে, শুধুই 0। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু কত, দেখো এল এর ভ্যালু 0 থেকে n-1, n-1 মানে 1 পর্যন্ত, 2 থেকে 1 গেল 1। n এর ভ্যালু যদি 3 হয়, এল এর ভ্যালু কত হবে বুঝতেই পারতেছো, এবার আমাকে এগুলো বলে দেওয়া লাগবে না, 0 1 2 হবে। n এর ভ্যালু যদি কি হয় 4 হয়, তাহলে এল এর ভ্যালু কত হবে, 0 1 2 3 হবে, বুঝতেছ, আশা করি ক্লিয়ার। দেখো এখন এই যে এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0 হইলে আলটিমেট মেইন জিনিসটা এস হবে, কেন হবে, কেন হবে, দেখো এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে বলতে পারি যে 1 ইজ পসিবল, এল এর ভ্যালু যেহেতু 0 তাহলে এস হবে। উল্টা কাহিনী, এস হইলে যে এল এর ভ্যালু 0 এরকম না, এল 0 হইলে এস হবে, এল 0 হইলে এস হবে, কেন, কেন 1 ইজ পসিবল। ওকে, 1 ইজ পসিবল, 1 এই যে প্রধান কোয়ান্টাম 1 আর এস, এল এর ভ্যালু 0 এই জন্য এস। ওকে, এরপর দেখো 0 1, 0 1 এল এর ভ্যালু 0 1 আর এন হচ্ছে তখন 2। ওকে,
তাহলে কি হবে তখন পি হবে, তাহলে কি হবে 2p পসিবল, ঠিক আছে, এবার 3p পসিবল, বুঝতেছ? সরি 2p না, 2s আর হচ্ছে 2p, যেহেতু প্রধান কনসেপ্ট 2p আর হচ্ছে কি 2s, এই দুইটা পসিবল। এখান থেকে বলতে পারি n = 3 মানে কি 0 1 2, এখান থেকে বলতে পারি আমরা 3s পসিবল, এরপর কি 3p পসিবল, এরপর এখান থেকে বলতে পারি 3dও পসিবল, 3dও পসিবল। এই দেখো প্রথমটা নির্দেশ করতেছে s, পরেরটা p, পরেরটা d। এই যে প্রথমটা s, এখানে আছে একটা s, পরেরটা কি s, এটা হচ্ছে p, s p d এরকম করে, এইটা হচ্ছে s p সিরিয়াল অনুযায়ী চারটাই, এরপর কি সরি এস পি, হ্যাঁ ডি, এটা হচ্ছে এফ। এখান থেকে আমরা বলতে পারি যে 0 মানে হচ্ছে আলটিমেট 4s পসিবল, এরপরে কি 4p পসিবল, 4d পসিবল, 4f পসিবল, ঠিক আছে, 4f পসিবল, ঠিক আছে। এখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারি। এন্ড তোমার যদি আমি বলি 3f কি পসিবল, বলো তো? আসলে কিন্তু 3f পসিবল না। কেন পসিবল না? এই যে এই জিনিসটা ব্যাখ্যা করবো। আমরা জানি n এর ভ্যালু যদি ধরো 3 হয়, n এর ভ্যালু কি হয় যদি 3 হয়, তাইলে পসিবল কি কি বলো তো? n এর ভ্যালু 3 হলে পসিবল 3s 3p 3d, 3f তো পসিবল না, আমরা একটু আগে দেখছি। n এর ভ্যালু যদি 3 হয় তাহলে পসিবল কি 3s 3p 3d, 3f তো পসিবল না। যদি তোমার বলে যে 1p পসিবল কিনা বলো তো? 1p পসিবল না, পসিবল না। কেন? কারণ হচ্ছে এই যে n এর ভ্যালু যখন 1, এই যে এখানে 1 মানে কি n এর ভ্যালু 1, তখন আমরা জানি l এর ভ্যালু কত? l এর ভ্যালু 0, আর l এর ভ্যালু একমাত্র তখনই 0 হতে পারবে যখন 1s সম্ভব। 1s এর জন্য কি l এর ভ্যালু 0 হবে, বুঝছো? তোমার যদি বলে কথার কথা 2p পসিবল কিনা, তুমি বলবো অবশ্যই পসিবল। কেন পসিবল? কারণ হচ্ছে এই যে দেখেন আপনারা, এই যে 2p, দেখো n এর ভ্যালু যখন 2, তখন কি 2p তো পসিবল, এই যে 2p পসিবল না, পসিবল। যদি বলে 2d পসিবল কিনা, এটা কিন্তু আবার পসিবল হবে না। কেন? কারণ n এর ভ্যালু যখন 2, তখন 2s এবং 2p পসিবল, 2d পসিবল না। ওকে, 2d কিন্তু পসিবল না, ঠিক আছে? তাহলে বুঝতে আশা করি জিনিসগুলো, ঠিক আছে? এই পসিবল হবে কি হবে না এগুলো কিন্তু খ নাম্বার আসে, বুঝছো কিনা? বলবে যে 4f 3f পসিবল কেন নয়, ঠিক আছে, বা 1p কেন পসিবল নয়, বা 2d কেন পসিবল নয়, সম্ভব নয়, তখন তুমি জাস্ট এই জিনিসটা ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? আশা করি তুমি ক্লিয়ার হইছো এই যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা রিলেটেড এই কাহিনীগুলো, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা লাস্টে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমরা আহ্বাও নীতি পড়বো। আহ্বাও নীতি, আহ্বাও কি বলছে? আহ্বাও বলছেন, দেখো আহ্বাও নীতি, বিজ্ঞান আহ্বাও মেইনলি বলছে হচ্ছে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর উচ্চ শক্তি স্তরে পরে যাবে। নিম্ন শক্তি স্তরে কি যাবে? আগে ইলেকট্রন যাবে, উচ্চ শক্তি স্তরে পরে যাবে, ঠিক আছে? আর যদি শক্তি স্তর দুটো সেম হয়ে যায় তখন n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা, নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর আমরা বুঝবো কিভাবে কোনটা নিম্ন কোনটা উচ্চ? এটা ডিপেন্ড করবে আমাদের n এবং l এই দুটার যোগফলের উপর, অর্থাৎ n প্লাস l, এইটার উপর হচ্ছে ডিপেন্ড করবে আমাদের শক্তি স্তরটা কি নিম্ন শক্তি স্তর নাকি উচ্চ শক্তি স্তর। তাহলে আবহাওয়া নীতিতে দেখো আমি বলতেছে যে নিম্ন শক্তি স্তরে, সংক্ষেপে লেখো, নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন কি করবে? আগে প্রবেশ করবে, দেন উচ্চ শক্তি স্তরে। এটা কিন্তু পরীক্ষা বা লিখে আসবেন দেন দিয়ে, ঠিক আছে? আমি জাস্ট তোমার বোঝার জন্য এটা লিখতেছি, ওকে? তো দেখো আমি বলছি কি, দেখো নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেন হচ্ছে কি উচ্চ শক্তি স্তরে, ওকে? তাহলে এখন নিম্ন শক্তি হচ্ছে কিভাবে বুঝবো? n প্লাস l এর মান যার কম, n প্লাস l এর মান, দেখো নোট লেখো এখানে, নোট, যে যার n প্লাস l এর ভ্যালু, n প্লাস l এর মান বা ভ্যালু কম, সেটা হচ্ছে কি নিম্ন শক্তি স্তর, ওকে? আর যার n প্লাস l এর ভ্যালু মান বেশি, সেটা হচ্ছে কি উচ্চ শক্তি স্তর, ওকে? উচ্চ শক্তি স্তর। দেখো আর একটু সময় লেখো, যার n প্লাস l এর ভ্যালু হচ্ছে কম সেটা হচ্ছে নিম্ন, আর যার বেশি সেটা হচ্ছে উচ্চ। তাহলে এখন আমরা হিসাব করব, ঠিক আছে? কয়েকটা ক্ষেত্রে হিসাব করব, দেখো তাহলে ইজি হয়ে যাবে। ধরো আমি সোডিয়াম দেখলাম, সোডিয়াম 11, ইলেকট্রন বিন্যাস করি একটু, 1s2 2s2 2p কত 6, এরপর হচ্ছে 3s1, ওকে? দেখো এখন এখানে আমরা দেখব n প্লাস l মানে হচ্ছে এখানে দেখব 2p তে আগে প্রবেশ করবে, 3s আমরা তো 2p তে আগে দিয়ে দিছি হিসাব অনুযায়ী। আমরা দেখব 2p এবং 3s এর মধ্যে কার, হ্যাঁ, কোন জায়গায় হচ্ছে আগে ইলেকট্রন প্রবেশ করবে, 2p এবং 3s এ কোনটাই আগে,
কোনটাই আগে, কোনটা আগে প্রবেশ করবে। ওকে, দেখো তো 2p আর 3s, 2pর ক্ষেত্রে কি হয়, 2pর ক্ষেত্রে কাহিনী কি হয় দেখো, 2p এর জন্য আমি একটু কি বলছি, p এর জন্য l এর ভ্যালু কত বলো তো, p এর জন্য l এর ভ্যালু হচ্ছে s এর জন্য 0, p এর জন্য 1, আর s এর জন্য কত, s এর জন্য 0, এরপর d এর জন্য কত, l এর ভ্যালু 2, আর f এর জন্য হচ্ছে l এর ভ্যালু 3। এইটা একটু মুখস্থই রাখতে হবে, বুঝছো, বুঝতে তো জিনিসটা তো বুঝছো এমনি, বাকি এরপরে কিন্তু মুখস্থই রাখতে হবে, নাহলে ঝামেলায় পড়ে যাবা। দেখো 2, p এর জন্য কত বলো তো, p এর জন্য l এর ভ্যালু, p এর জন্য l এর ভ্যালু হচ্ছে 1, তাহলে n এর ভ্যালু কত এখানে, এই যে 2p, 2p এর জন্য n ইকুয়ালস টু হচ্ছে 2 আর l ইকুয়ালস টু কত 1, তাহলে n প্লাস l সমান কত হবে, n প্লাস l সমান হবে 2 প্লাস 1, আলটিমেট 3 হবে, বুঝতেছো, আলটিমেট কত হবে 3 হবে। একইভাবে 3s, এটার জন্য কি হবে, n ইকুয়ালস টু হবে 3, l ইকুয়ালস টু কত হবে, l ইকুয়ালস টু 0, l ইকুয়ালস টু কি হবে 0 হবে। তাইলে দেখো এস এর জন্য কি, এস এর জন্য 0 না, এস এর জন্য হ্যাঁ l এর ভ্যালু 0, তাহলে n প্লাস l আলটিমেট কত হবে 3 হবে, 3 প্লাস 0 মানে তো 3, তাহলে দেখো এখন কিন্তু সেম হয়ে গেছে, কাহিনী কিন্তু সেম হয়ে গেছে, ঘটনা ভাইজে গেছে, ঠিক আছে, ঘটনা ঝামেলা হয়ে গেছে, 3 হয়ে গেছে। এখন কোনটা আগে প্রবেশ করবে, অবশ্যই সেক্ষেত্রে n এর ভ্যালু যার কম তার মধ্যে আগে প্রবেশ করবে। দেখো n এর ভ্যালু কার কম বলো তো, এই যে এর ক্ষেত্রে n এর ভ্যালু 2, এর ক্ষেত্রে n এর ভ্যালু 3, তাহলে এটা n এর ভ্যালু কম, এই জন্য 2p তে আগে প্রবেশ করছে। দেখো 2p 6 আগে প্রবেশ করছে, এরপর একটা ছিল এটা এসে দিয়ে দিয়েছি। আমি কিন্তু চাইলে এরকম পারতাম যে 2p5 লিখতে পারতাম, 3s2 লিখতে পারতাম, পারতাম না বলো তো, 3s2, এই যে 2p5 আর 3s2 লিখতে পারতাম না, অবশ্যই পারতাম, মানে এসে আগে 2টা পূর্ণ করে দিতাম আমি, দেন হচ্ছে এই যে পিতে 5টা দিতে পারতাম। আমি কেন পিতে আগে 6টা দিলাম, বাকি বাকি একটা ছিল আর এসে দিছি, কারণ পিতে আগে প্রবেশ করবে, 2pতে আগে প্রবেশ করবে, দেন হচ্ছে 3s, বুঝতেছো। দেখো আরেকটা কোয়েশ্চেন দেখো, এবার বলতেছে যে 3d এবং 4s এটার মধ্যে হচ্ছে কার, হ্যাঁ কার ভিতরে আগে ইলেকট্রন যাবে, বা হচ্ছে কে আগে ইলেকট্রন নিবে, ঠিক আছে। দেখো কোয়েশ্চেনটা দেখো, 3s এবং 3s না 4s, এই যে 4s এবং 3d, এই দুইটার মধ্যে কে আগে ইলেকট্রন প্রবেশ করে, ঠিক আছে, এই দুইটা। 4s এর ক্ষেত্রে কি হবে, n প্লাস l ইকুয়ালস টু কত হবে বলো তো, ইকুয়ালস টু হবে 4 প্লাস s এর জন্য 0, তাহলে কি হবে 4 হবে। আর 3d এর জন্য কি হবে বলো তো, n প্লাস l ইকুয়ালস টু কত হবে, n এর ভ্যালু 3, d এর জন্য l এর ভ্যালু কত বলো তো, p এর জন্য 1, l এর জন্য হচ্ছে, d এর জন্য হচ্ছে 2, 5 হবে। এটা মাথায় রাখতেই হবে, s এর জন্য কত 0, l এর ভ্যালু, হ্যাঁ p এর জন্য 1, এই l এর ভ্যালু এটা, এরপর d এর জন্য কত 2, f এর জন্য 3, এই যে d এর জন্য 2 লিখছি, এই যে d এর জন্য 2, ওকে 5। তো দেখো কোনটা উচ্চ, এটা নিম্ন শক্তি স্তর, নিম্ন, আর এটা উচ্চ, যার n প্লাস l এর ভ্যালু কম সে নিম্ন শক্তি স্তর, আর যার n প্লাস l এর ভ্যালু বেশি সে উচ্চ শক্তি স্তর। তাহলে এরকম কোথায় আগে প্রবেশ করবে, 4s না 3d তে, এবার তুমি আমার জানাও 4s না 3d তে, অবশ্যই কোথায় কোথায় কোথায়, নিম্নতে, মানে 4s আগে যাবে, দেন হচ্ছে 3d তে, এই জন্য আমরা আগে কিন্তু 4s লিখি, খেয়াল করছো, এই যে আমরা লিখি s ps মানে 1s 2s, হ্যাঁ 2p 3p, হ্যাঁ এরপরে কি লিখি, সরি ss ps, তাহলে 3s 3p, এরপরে কি লিখি 4s 3d, এভাবে লিখি। দেখো আগে 4s এ ইলেকট্রন দিই, দেন হচ্ছে 3d তে ইলেকট্রন দিই, বুঝছো, এভাবে হচ্ছে কাহিনীটা আমরা করি, ssps, হ্যাঁ ssps এরপর dps, এরকম করে, ঠিক আছে। তাহলে ps, এই যে 4s কে আগে আসে 3d পরে আসে, কেন, কারণ 4s আগে খাইতে পারে, এই যে 4s আগে খাইতে পারে, সে নিম্ন শক্তি স্তর, আর এই উচ্চ শক্তি স্তর, বুঝছো। সেম হলে কি ঘটনা ঘটে আমি তো বলছি, যদি দুইটা n প্লাস l এর ভ্যালু কি হয়, সেম হয়ে যায়, তখন কি করবা তুমি, দুইটা n প্লাস l এর ভ্যালু যদি সেম হয়ে যায়, তখন তুমি দেখবা কার n এর ভ্যালু কম, যেটা n এর ভ্যালু কম সেটা হবে নিম্ন শক্তি স্তর, আর যেটা n এর ভ্যালু বেশি সেটা হবে উচ্চ শক্তি স্তর, ওকে ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমি কয়েকটা তোমার SW দিই, তুমি বের করবা যে এই যে এগুলোতে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, ওকে ভার্সাস কাহিনীগুলো দিই। দেখো তুমি বের করবা 4s এবং হচ্ছে 4s এই দুইটার ভিতরে, এরপর হচ্ছে 5f, এরপর হচ্ছে 5d এই দুইটার মধ্যে, এরপর হচ্ছে 7s, আর হচ্ছে 6d এই দুইটার মধ্যে, ওকে এইগুলো হচ্ছে তুমি 6d না 5d, ঠিক আছে। এই কাহিনীগুলো দেখবা, এই তিনটের মধ্যে তুমি বের করবা যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোনটাতে পরে প্রবেশ করবে, ওকে। এটা হচ্ছে তোমার SW।
ওকে, আশা করি তুমি হচ্ছে আবহাওয়া নীতি বুঝছো। এরই মাধ্যমে হচ্ছে আমাদের আজকের এই যে টু শর্ট মানে পদার্থের গঠন চ্যাপ্টারটার টু শর্ট ক্লাসের ফার্স্ট ক্লাসটা এন্ড করলাম। নেক্সট পরের ক্লাসে হচ্ছে দেখা হবে। পরের ক্লাসে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের এই যে পরমাণু মডেল যেগুলো, এই ২টা পরমাণু মডেল নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট ফর সিকিউ। তো অবশ্যই নেক্সট ক্লাসটা করবা, ২টা ক্লাসই করবা। সকলকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।